২০০৮ সাল বিশ্ব অর্থনীতি এমন এক ধাক্কা খেয়েছিল যা অনেকেই ভাবেনি। শত বছরের পুরনো ব্যাংক কয়েক দিনের মধ্যে ভেঙে পড়ছে, লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছে, অসংখ্য পরিবার তাদের ঘর ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। আর ঠিক তখনই সরকার একটা কঠিন সিদ্ধান্ত নিল, ব্যর্থ ব্যাংকগুলোকে জনগণের টাকায় বাঁচানো। কারো কাছে এটা ছিল জরুরি পদক্ষেপ, আবার কারো কাছে অন্যায়। এই বিশৃঙ্খলার মধ্যেই হঠাৎ করে ইন্টারনেটে প্রকাশ পেল একটি ৯ পাতার ডকুমেন্ট। লেখক অজানা, নাম সাতোশি নাকামোটো। ডকুমেন্টে বলা হলো, একটা এমন অর্থব্যবস্থা সম্ভব যেখানে ব্যাংক লাগবে না, সরকার লাগবে না, মাঝখানে কেউ লাগবে না। প্রশ্নটা তখন থেকেই ঘুরছে, বিটকয়েন কি কেবলই একটা প্রযুক্তিগত উদ্ভাবন, নাকি ২০০৮ সালের সংকটের সরাসরি প্রতিক্রিয়া? চলুন একটু পেছনে যাই। ২০০০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্রে সুদের হার ছিল কম। ব্যাংকগুলো তখন হোম লোন দিতে শুরু করল ব্যাপকভাবে। সমস্যা হলো, এই লোনগুলো অনেক সময় দেওয়া হচ্ছিল এমন মানুষদের যাদের পরিশোধ করার ক্ষমতা খুবই দুর্বল। এগুলোই ছিল সাবপ্রাইম মর্টগেজ। কিন্তু আসল ঝামেলা এখানেই শেষ না। ব্যাংকগুলো এই ঝুঁকিপূর্ণ ঋণগুলোকে একসাথে প্যাকেজ করে জটিল ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বানিয়ে বিশ্বজুড়ে বিক্রি করতে লাগলো। মানে ঝুঁকিটা শুধু একটা শহর বা একটা দেশে সীমাবদ্ধ থাকলো না, পুরো পৃথিবীতে ছড়িয়ে গেল। যতদিন বাড়ির দাম বাড়ছিল সব ঠিকই মনে হচ্ছিল, কিন্তু যখন দাম পড়তে শুরু করলো, পুরো সিস্টেমের ভেতরের ফাটল বের হয়ে এলো। তারপর এলো ১৫ সেপ্টেম্বর ২০০৮। লিমান ব্রাদার্স, একটা বিশাল ইনভেস্টমেন্ট ব্যাংক, দেউলিয়া ঘোষণা করল। এটা শুধু একটা কোম্পানির পতন ছিল না, এটা ছিল একটা সতর্ক সংকেত। সিস্টেমটাই ভঙ্গুর। ব্যাংকগুলো একে অপরকে বিশ্বাস করতে পারছিল না, ঋণ দেওয়া বন্ধ হয়ে গেল, শেয়ার বাজার ধসে পড়ল, বিশ্ব যেন থমকে গেল। এই অবস্থায় সরকার এগিয়ে এলো। অনেক ব্যাংককে বলা হলো টু বিগ টু ফেল, মানে এরা পড়ে গেলে পুরো অর্থনীতি ভেঙে পড়বে। তাই বিপুল পরিমাণ অর্থ ঢেলে তাদের বাঁচানো হলো। কেউ বলল এটা দরকার ছিল, কেউ বলল যারা ভুল করেছে তাদেরই আবার পুরস্কৃত করা হলো। এই বিতর্ক আজও শেষ হয়নি। ঠিক এই সময়েই ২০০৮ সালের ৩১ অক্টোবর বিটকয়েন হোয়াইট পেপার প্রকাশ পেল। প্রস্তাবটা ছিল সোজা কিন্তু বিপ্লবী। মানুষ সরাসরি একে অপরকে টাকা পাঠাবে, কোনো ব্যাংক নয়, কোনো মধ্যস্থতাকারী নয়। সব লেনদেন রেকর্ড থাকবে একটা ওপেন ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কে। তারপর ২০০৯ সালের ৩ জানুয়ারি বিটকয়েনের প্রথম ব্লক তৈরি হল। সেখানে একটা বার্তা লুকানো ছিল। দ্য টাইমস, ৩ জানুয়ারি ২০০৯, চ্যান্সেলর অন ব্রিঙ্ক অফ সেকেন্ড বেল আউট ফর ব্যাংকস। এটা শুধু একটা টাইম স্ট্যাম্প ছিল না, অনেকের মতে এটা ছিল একটা বক্তব্য, একটা ইঙ্গিত। পুরনো সিস্টেমে সমস্যা আছে। বিটকয়েন সেই সমস্যার সরাসরি সমাধান দিতে আসেনি, কিন্তু একটা বিকল্প পথ দেখিয়েছে। এখানে কোনো কেন্দ্রীয় ব্যাংক নেই, সরবরাহ সীমিত, ২১ মিলিয়ন, কোড ওপেন, নিয়ম আগে থেকেই নির্ধারিত। সবচেয়ে বড় কথা, বিশ্বাসটা কোনো প্রতিষ্ঠানের ওপর না, বরং গণিত আর নেটওয়ার্কের ওপর। বিটকয়েনের এই প্রতিষ্ঠান তত্ত্ব নিয়ে সামনে ভবিষ্যতের কি প্রজন্ম? প্রশ্নটা ওপেন, আর তার জবাবও সময়ের কাছে। ২০০৮ সালের সংকট আসলে শুধু অর্থনৈতিক ছিল না, এটা ছিল বিশ্বাসের সংকট। মানুষ বুঝতে শুরু করল ব্যাংকও ভুল করতে পারে, বড় প্রতিষ্ঠানও ব্যর্থ হতে পারে। এই পরিস্থিতিতে
বিটকয়েনের মতো একটা ধারণা স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে উঠেছিল। তবে একটা জিনিস পরিষ্কার, বিটকয়েন এসেছে মানেই পুরনো অর্থব্যবস্থা শেষ, এটা সত্যি না। আজও বিশ্ব অর্থনীতি মূলত ফিয়াট মানির ওপর দাঁড়িয়ে আছে। বিটকয়েন একটা বিকল্প দৃষ্টিভঙ্গি দিয়েছে, কিন্তু ভবিষ্যতে কোনটা কতটা প্রভাব ফেলবে তা এখনও নির্ধারিত নয়। শেষ পর্যন্ত 2008 সালের সংকট আমাদের একটা প্রশ্ন করতে শিখিয়েছে। আমরা যাদের ওপর ভরসা করি তারা যদি ব্যর্থ হয়, তাহলে আমরা কি করব? বিটকয়েন সেই প্রশ্নের এক সম্ভাব্য উত্তর।